সানিয়া আসছে ওই লুচ্চাটা। একটু লজ্জা শরম বলতে কিছুই নেই। কোন মুখ নিয়ে আসছে তোর সামনে? চল সানিয়া, এর সাথে কথা বলার কোনো দরকার নেই। আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর জাহাত এসে আমার হাত ধরে ফেলে। আমি রেগে জ্বলে উঠলাম। হচ্ছেটা কি? এমন অসভ্যতার মানে কি? ছাড়ো আমার হাত। প্লিজ আমার কথা শোনো। আমার হাত আরো জোরে চেপে ধরলো। আমি চারিদিকে তাকিয়ে দেখি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। জাহাত, নিপা আর তিন্নির দিকে তাকিয়ে বলল, তোমরা একটু ওদিকে গেলে আমি একটু ওর সাথে কথা বলতে চাই। যা বলার আমাদের সামনে বলুন। আর কিছু বলার বাকি রেখেছেন কি আপনি? প্লিজ একটু সময় দাও, জাস্ট একটু। নিপা, তিন্নি, তোরা কোথাও যাবি না। এর সাথে আমার কোনো কথা নেই, আর আমি ওর সাথে কোনো কথা বলতেও চাই না। তারপর জাহাদের দিকে তাকিয়ে, ওই ছাড়ো আমার হাত। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, ছাড়ো বলছি। হাত সারানোর চেষ্টা করছি, কিন্তু খুব জোরে চেপে ধরার কারণে পারছি না। সানিয়া, আচ্ছা একটু কি বলতে চাই শোন, আমরা এদিকে আছি। নিপার তিনি আমার কোনো কথা না শুনেই একটু দূরে গিয়ে দাঁড়ালো। জাহাদ, ছাড়ো আমার হাত। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ছাড়ো বলছি। চটফট করছি হাত ছাড়ানোর জন্য। সানিয়া, আমার কথাটা তো একবার শোনো প্লিজ, আমায় বোঝার চেষ্টা করো। আমি জাহাদের পায়ে আমার পা দিয়ে জোরে একটা চাপ দিলেই জাহাদ আমার হাত ছেড়ে দেয়। আমি সামনে এগোতে নিলেই জাহাদ আমার আবার হাত ধরে ফেললো। বলল, প্লিজ সানিয়া, তুমি আমায় ভুল বুঝছো। প্লিজ প্লিজ আমার কথা তো শোনো, ভুল ভাঙানোর একটা চান্স তো দাও। আমি তো আরো রেগে গেলাম। জাহাদ বারবার আমার হাত ধরছে কেন? উফ, বিরক্ত। আমি ঝাঁকুনি দিয়ে জাহাদের হাত ছাড়িয়ে বললাম, তোমার সাথে আমার কোনো রিলেশন নেই, আর আমাকে বারবার টাচ করার কোনো রাইট তোমার নেই। যদি আর একবার আমার টাচ করার চেষ্টা করো না, তবে খুব খারাপ হবে বলেই সামনে হাঁটা দিলাম। একটু সামনে যেতেই এবার আমার ওড়নাটাই টান পড়লো। আমার শরীর থেকে ওড়নাটা সরে গেল। আমি প্রচন্ড রেগে এক হাতে ওড়না ধরে পিছনে ফিরেই ঠাস করে খুব জোরে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। অবাক হয়ে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম ওড়না জাহাজ টেনে ধরেছে, তাই তো রেগে থাপ্পড় বসিয়ে দিয়েছি। কিন্তু ওড়না তো পাশে একটা ছোট্ট গাছের সাথে আটকে গেছে, আর আমি ভুল করে থাপ্পড়টা জাহাজকে না সাইফকে দিয়েছি। জাহাজ তো সাইফের আরো পিছনে দাঁড়িয়ে আছে, আর সাইফ তো আমার পিছন দিয়েই যাচ্ছিল, আর আমি কিনা তাকে থাপ্পড় দিলাম। সাইফ খুব রেগে আমার দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, রাগে ফুঁসছে। একটা হাত দিয়ে তার গালে ধরে আছে। কলেজের সবাই তো আমাদের তামাশা দেখছে। ইস, এত মানুষের সামনে আমি তাকে থাপ্পড় মারলাম। সাইফ তো আমায় জাহাদের থেকে বাঁচিয়েছিল, তাকে তো ধন্যবাদটাও পর্যন্ত জানায়নি, আর এখন আমি ধন্যবাদের বদলে থাপ্পড় দিলাম। সিসি সানিয়া, তুই এত খারাপ? আমি খুব অনুতপ্ত ভাবে তার দিকে তাকিয়ে বললাম। ইয়ে মানে আর কিছু বলার সুযোগই দিল না, আমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইস, খুব জোরে দিয়েছে থাপ্পড়টা। থাপ্পড় দেওয়ার সাথে সাথেই সাইফ হনহনিয়ে চলে গেল। আমি আমার গালে হাত বুলাচ্ছি, খুব জোরে দিয়েছে, ব্যথা পেয়েছি। আমি তো না জেনে ভুল করেই দিয়েছি, সরিও তো বলতে চেয়েছিলাম, কিন্তু সে আমায় কেন দিল? তাও এত জোরে। চোখ ছলছল করছে, আবার রাগও লাগছে। নিপার তিন্নি আসলো। সানিয়া, তুই এটা কি করলি? তুই সাইফকে পুরো কলেজের সামনে থাপ্পড় মারলি কেন? বেচারা তোর ওড়না ছাড়িয়ে দিতে গেল, আর একটু টান দিলেই তো ওড়না ছিঁড়ে যেত। তোর কত অসম্মান হতো, আর তুই তার এমন জবাব দিলি? আমার তো নিজেকে নিজে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি তো ভেবেছিলাম ওই জাহাজ লুচু আমার ওড়না ধরেছে, তাই তো না দেখেই থাপ্পড় বসিয়ে দিলাম। খুব আফসোস হচ্ছে। পুরো কলেজের টপার আর সেরা এই সাহিব, যার পিছনে একটা মেল লাইন, সবার ক্রাশ, কত রেসপেক্ট তার।
তুই সব আজ শেষ করে দিলি? দেখ দেখ সবাই কত কানাকানি করছে। তুই এটা খুব বেশি করে ফেলেছিস। নিপা তিন্নির কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছে করছে। কি করলাম আমি? সানিয়া, আমার কথা তো শোনো। একটু এদিকে এসো বলেই আমার পাশে এসে দাঁড়ালো। আমি ঠাস করে জাহাদের গালে একটা বসিয়ে দিলাম। তারপর বললাম, কুত্তা শয়তান বান্দর, আরেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করলে তোর মুখে পেরেক গেঁথে দিব। হাত ধরলে হাত কেটে কুচি কুচি করে নিব। আর বাসায় ফোন দিবি না শয়তান। আর কয়বার বলবো তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? সব শেষ করে দিয়েছি আমি। তারপর নিপা আর তিন্নিকে নিয়ে কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসার সামনে এসে কতক্ষণ দাঁড়িয়ে আছি, বেল টিপছি বারবার, তারপরও দরজা খোলার নাম নেই। বেলটা টিপে ধরেই আছি। অনেকক্ষণ পর দরজা খুললো সাইরা। বেঁচে আছিস? আমি তো ভাবছি সবাই মরে গেছে। দরজা খুলতে কি এতক্ষণ লাগে? সাইরা চুপ করে আছে, তবে রাগ রাগ ভাব তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। হাহ, তাতে আমার কি? বাসায় ঢুকেই তো আমি পুরোই অবাক, হাঁ হয়ে তাকিয়ে আছি। সাইরা চুপ করে আছে, তবে রাগ রাগ ভাব তার মুখে দেখেই বোঝা যাচ্ছে। তাতে আমার কি? বাসায় ঢুকেই তো আমি পুরাই অবাক, হাঁ হয়ে তাকিয়ে আছি। আব্বু এই সময় বাসায় থাকে না, কিন্তু আজ হঠাৎ বাসায় কেন? আম্মু আর শাহিন ভাইয়াও আছে, সবাই একসাথে সোফায় বসা। আব্বুর মুখে বিষণ্ণতার ছাপ। আমি ঢুকতেই সবাই আমার দিকে কেমন ভাবে চেয়ে আছে। আমিও তো সবাইকে এভাবে একসাথে দেখে অবাক। আব্বু আমার দিকে অসহায় ভাবে তাকিয়ে আছে। আম্মু আর শাহিন ভাইয়া আমার দিকে রাগী ভাবে তাকিয়ে আছে। আম্মু আর ভাইকে দেখে আমার তো কেমন জানি ভয় লাগছে। কি হয়েছে? সবাই এখানে কি করছে? এসেছিস তুই? এতক্ষণ কইছিলি? এত দেরি হলো কেন? মেয়েকে লাই দিয়ে মাথায় তুলেছে। আমি বারবার সাবধান করেছিলাম, কিন্তু কে শোনে কার কথা? কি হলো? কথা কানে যায় না? কি বলছি শুনিসনি? ভাইয়ার ধমকে আমি ভয় পেয়ে কেঁপে উঠি। ভয়ে মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, ভাইয়া, কলেজ দেরিতে ছুটি হয়েছে তাই। চুপ, একদম চুপ। মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে কেটে টুকরো টুকরো করে দিব। ভাইয়ের ব্যবহারে আমি খুবই ভয় পাচ্ছি, যেন সে আমায় এক্ষুনি কেটে টুকরো টুকরো করে দিবে। আমি তো কিছু করিনি, সত্যি বলছি। সেদিন তোদের কলেজে ফাংশন ছিল, সেদিন কি হয়েছিল? কি হয়েছিল মানে? শাহিন ভাইয়া আমার দিকে তেড়ে আসছিল, কিন্তু আম্মু তাকে ধরে ফেলে। তুই শান্ত হ, আমি দেখছি। যা হয়েছে তাই বল। কিছু হয়নি তো আম্মু। শাহিন ভাইয়া আম্মুকে সরিয়ে দিয়ে আমার কাছে এসে আমাকে কয়েকটা থাপ্পড় বসিয়ে বলতে লাগলো, কই যে রং মাখামাখি করতে যাস তাই না? ছেলেদের সাথে কি তোর? হ্যাঁ, তোর হাত ধরবে, তোকে বাসায় পৌঁছে দিবে। ওকে মারার কোনো দরকার নেই, তুই আমার রুমে আয়। আব্বু রুমের দিকে চলে গেল, পিছন পিছন ভাইয়াও গেল। আমি কেঁদে কেঁদে আম্মুকে বললাম, আম্মু আমি কিছু করিনি আম্মু। কিন্তু আম্মু আমার কথা না শুনেই রুমে চলে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাইরা আমাকে ধরে রুমে নিয়ে গেল। আমি সাইরাকে জড়িয়ে ধরে খুব কাঁদছি। ভাইয়া আব্বু আম্মুর সামনে আমাকে মারলো, কিন্তু কেন? সাইরাকে জিজ্ঞেস করলে সে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল। কি হয়েছে আজ আমার? কেন এমন হচ্ছে আমার সাথে? সব বোধহয় সাইফের অভিশাপ। তাকে থাপ্পড় দিয়েছি, তাই আমি খেয়েছি। অনেকক্ষণ কান্নাকাটি করার পরে ফ্রেশ হয়ে রুমে বসে রইলাম। আম্মু রুমে আসলো। আমার কাছে এসে ড্রয়ার থেকে চুড়ি আর রিং আমাকে পরিয়ে দিল। আমি অবাক হয়ে সব দেখছি। আম্মু আমাকে খাটে বসিয়ে নিজে আমার পাশে বসলো। তোর উপরে অনেক বিশ্বাস ছিল তোর আব্বুর, তাই তো আমার এত মানা করার পরেও তোকে কলেজে পড়তে দিয়েছে। আর তুই কিনা আমাদের সব বিশ্বাস ভেঙে দিলি। কি করেছি আম্মু আমি? আম্মু থাক, আর কিছু বলতে হবে না। আগামী সপ্তাহে তোর বিয়ে, পরীক্ষার পর হবার কথা ছিল, কিন্তু তোর আব্বু বলেছে পরীক্ষা দিতে হবে না। আমি আম্মুর কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। এসব কি শুনছি আমি? কি বলছো তুমি এসব? আমার বিয়ে মানে?
আমি কি কলেজ যাব না, পরীক্ষা দিব না? তুই যা করেছিস, কলেজে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কান্না করে আম্মুর পায়ে ধরে, আমি কি করেছি আম্মু? আমি তো কিছু করিনি। কাল থেকে কলেজ যাবার কোনো দরকার নেই। আম্মু কেন যাব না আম্মু বলো, আমার দোষটা কি বলো? আর আমি কি পরীক্ষা দিব না? আপাতত কলেজ বন্ধ। আর পরীক্ষা যদি তো শ্বশুরবাড়ির লোকেরা রাজি থাকে তাহলে দিতে পারবি, তাও বিয়ের পরে। তারপর আম্মু তার নিজের মোবাইল আর আমার ল্যাপটপটাও নিয়ে চলে গেল। আমি ফ্লোরে বসেই কাঁদছি। সাইরা রুমে আসলো খাবার নিয়ে। বাসায় আসার পর থেকে কিছুই খাইনি। এগুলো দেখেই তো আমার সব খিদে পালিয়ে গেছে। সাইরা খাবারটা টেবিলে রেখে আমার চোখের পানি মুছে দিল, আমাকে ফ্লোর থেকে উঠিয়ে খাতে বসিয়ে দিল। ঠিক মতো পড়াশোনা করলে এমন হতো না। তোর নিজের দোষেই তোর এমন পরিণতি। আজকের জন্য তুই নিজেই দায়ী। আব্বু অনেক কষ্ট পেয়েছি, তুই আব্বুকে অনেক কষ্ট দিয়েছিস। আমি অবাক হয়ে সাইরার দিকে তাকালাম। আমি আব্বুকে কষ্ট দিয়েছি মানে কি? সাইরা, তুই কি কিছু জানিস? জানতো না কেন, সব জানি। ভাইয়ার থেকে সব শুনেছি। শুধু আমি একা জানি না, আব্বু আর আম্মুও জানে। প্লিজ সাইরা, কি হয়েছে আমায় বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেদিন তোদের কলেজে ফাংশন ছিল সেদিন ভাইয়া তোর কলেজে গিয়েছিল। তোকে অনেকবার কল দেওয়ার পরও তুই কল ধরছিস না, তাই কোনো একটা ছেলের সাথে হাত ধরা অবস্থায় ভাইয়া তোকে দেখেছিল। আর ছেলেটা নাকি তোকে কয়েকবার বাসায়ও পৌঁছে দিছে। ভাইয়ার কোন ফ্রেন্ড নাকি ভাইয়াকে বলেছে। তারপর ভাইয়া কলেজে তার একটা ফ্রেন্ডকে তোকে ফলো করতে বলছে, আর সেই বলল তোর নাকি ছেলেটার সাথে রিলেশন আছে। আর ভাইয়া আজ আব্বু আর আম্মুকে সব বলেছে। আব্বুকে ভাইয়া আর আম্মু মিলে রাজি করিয়েছে। তোর বিয়ে তো ফাইনাল, আর কিছুই করার নেই। আম্মু ফোন করে তাদের সাথে সব ওকে করেছে। সব শুনে তো আমার গায়ে যেন ঠাডা পড়ছে। সাইরা, তুই বিশ্বাস কর, আমি এসব কিছুই করিনি। ইনফ্যাক্ট আমি কাউকে ভালোই বাসি না, সব মিথ্যা। এসব বলে আমাকে লাভ হবে না, কারণ ভাইয়া নিজেই তোকে দেখেছে। খাবার দিয়ে গেলাম, খেয়ে নিস। সাইরা বেরিয়ে গেল। এই জাহাদের জন্য আমার সব শেষ। নিশ্চয়ই ভাইয়া জাহাদকেই দেখেছে আমার হাত ধরতে। কি থেকে কি হয়ে গেল আমার সাথে, এটাও হওয়ার কথা ছিল না। অনেক কষ্টে 2টা দিন পার করলাম। সবাই ব্যস্ত শপিং নিয়ে। বিয়ে তো আমার, কিন্তু তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আব্বু যে সেদিন রাতে আমায় তার রুমে ডেকে বলেছিল, আমি যদি আব্বুকে ভালোবাসি আর তার মান সম্মান অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে যেন কোনো রকম ব্যাঘাত সৃষ্টি না করি। আর আম্মু বলল, যদি আমি উল্টাপাল্টা কিছু করি তাইলে আমার আব্বুর মান সম্মান শেষ হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে। আমার আব্বু মান সম্মান ছাড়া বাঁচবে না, তাই চুপচাপ বিয়েতে রাজি হতে হয়। আর ভাইয়া তো আমায় রীতিমতো ধমকি দিয়েছে, কিছু এদিক ওদিক হলে নাকি আমায় মেরে ফেলবে। তারা যা করছে নাকি আমার ভালোর জন্যই করছে। সো নো গন্ডগোল, অনলি এনজয়। সাইরা নাকি ছেলেকে দেখেছে, খুব সুন্দর। সাইরা আর আম্মু শপিং এ গেছিল, আর সেখানেই নাকি ছেলের মা আর ছেলের সাথে দেখা হয়েছে। আম্মু তো ছেলেকে দেখে বাসায় এসে ফুপি আর খালামণিদের সাথে শুধু তারিফ করেই যাচ্ছে। ছেলে হেভি স্মার্ট, খুবই ভদ্র, লাখে এক। আমার সানিয়ার কপাল ভালো, তার জন্য এমন একটা ছেলে পেয়েছে। হ্যান ত্যান বলছে, বিয়ে বাড়ি বলে কথা। ফুপি, খালামণি, নানু সবাই এসে বাসা ভর্তি হয়ে গেছে। নিপার তিন্নিকেও ভাইয়া দাওয়াত দিয়ে এসেছে। সবাইকে দাওয়াত করা শেষ, সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত। সাইরা বলেছিল আম্মু ছেলের সাথে আমাকে ওই দিন দেখা করতে বলেছিল, কিন্তু আমি যাইনি। তাই আম্মু খুবই রেগেছিল আমার উপর। কিন্তু এখন আম্মু খুব খুশি, নানু তো আরো বেশি খুশি। আমার হাতে কারো মোবাইলই দিচ্ছে না, ধরলে কেউ না কেউ এসে নিয়ে যায়। খুব কড়া নজরে রেখেছে আমায়। যার সাথে আমার বিয়ে হবে তার সাথে কথা বলা তো দূরের কথা, তাকে দেখিনি পর্যন্ত। আমি আমার আব্বুর জন্য সব মেনে নিতে পারবো, তাদের সুখেই আমার সুখ। তাই আমি চুপচাপ আছি, তবে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সবাইকে ছেড়ে আমি থাকবো কি করে? আমি আব্বু আম্মুকে ছাড়া একটা রাত বাইরে কাটাইনি।
কিন্তু 2 দিন পরেই তো আমায় নিয়ে যাবে। তখন কিভাবে থাকবো আমি তাদের ছাড়া? আজ আমার বিয়ে, কিন্তু আমার মুখে একটু হাসির ছিটে ফোঁটাও নেই। তবুও জোরপূর্বক মুখে লোক দেখানো একটা হাসি ফুটিয়ে রেখেছি। সকালে আব্বু আমায় জড়িয়ে খুব কেঁদেছিল, আর আমি তো কাঁদতে কাঁদতে প্রায় মরেই যাচ্ছি। আম্মু আমায় জড়িয়ে অনেক কেঁদেছে। আম্মু আমায় বলেছে, শ্বশুর বাড়িতে সবার মন জয় করে নেবে, সবাইকে ভালোবাসবে, সবার সব কথা মেনে চলবে, সবাইকে আপন করে নেবে, ঠিক আছে? তারা কিন্তু সবাই খুব ভালো মানুষ, তোকে খুব ভালো রাখবে। আমি আব্বু আম্মুর সুখ চাইলে আমি নাকি শ্বশুরবাড়ির সবাইকে যেন সুখে রাখি। তারপর নানুও অনেক কিছু বলল, স্বামীর সব কথা মেনে চলতে, তাকে কষ্ট না দিতে, তার পছন্দ অপছন্দের দিকে খেয়াল রাখতে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেস্ত, তাই স্বামীর সাথে বেয়াদবি না করতে, তাকে কদম বুঝি করতে, ইত্যাদি ইত্যাদি এসব বলল। এইসব সব ব্যস্ততার ভিতরে খুব ধুমধামের সাথেই আমার বিয়েটা হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসা হলো, কিন্তু এখনো পর্যন্ত আমার বাবুটাকে দেখলাম না। শুধু আমার ননদ সামিহাকে দেখেছি। ক্লাস 10-এ পড়ে, তবে খুব ভালো। আমাকে বারবার ভাবি বলে ডাকছিল। এই ভাবি ডাকটা আমার কেমন জানি অন্যরকম লাগছে। তবে আমার ননদটা অনেক মিষ্টি। আশেপাশে অনেক লোকই ছিল, কিন্তু আমি তাদের কাউকে চিনি না। এরা সবাই নতুন, সবাই আমাকে দেখছে, কেমন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো এক গ্রহ থেকে এসেছি। এলিয়েন ভাবছে নাকি আমায়? আজব, একটা মানুষকে এভাবে দেখতে হয়। এত মানুষের ভিড়ে আমার খুব অস্বস্তি লাগছে। চেনা কাউকে দেখছি না। অনেকক্ষণ পর আমার স্বস্তি ফিরে এলো ফুপিকে দেখে। আমাকে প্রথম দেখতে যে 2 ফুপি গিয়েছিল, তাদের এখন দেখছি। তারা এসে আমাকে অন্য একটা রুমে বসিয়ে দিল। তারপর কিছু খাবো কিনা জিজ্ঞেস করলো। আমার খিদে নেই বললাম। তারপরেও তারা আমায় জোর করে কয়েক লোকমা পোলাও খাইয়ে দিল। তারপর সবাই রুমে আমায় একা বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। পুরো রুমে আমি একা। আমি খাটের মধ্যখানে বসা, চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে রুমটাকে দেখছি। পুরো রুমটা ফুল দিয়ে সাজানো, অনেক সুন্দর করে ডেকোরেট করা। ছোট ছোট লাইটগুলা মিটমিট করে জ্বলছে। এত কিছুর পরেও আমার আব্বু আম্মু ভাইয়া আর সাইরার জন্য খুব মন জ্বলছে। বিদায় দেবার সময় আমার বুকটা তো ফেটে যাচ্ছিল। আব্বু আম্মু কাঁদছিল। যে ভাইয়া আমাকে মারলো সে পর্যন্ত আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছে। সাইরাও অনেক কেঁদেছে। আচ্ছা, আমার বিয়েতে নিপার তিনি আসেনি কেন? আসলো না তারা? শুনেছি নিপার আব্বুর নাকি ডায়াবেটিস বেড়ে গেছে, ওর আব্বুকে হসপিটালে দিয়েছে। আর তিনিও তো আমার উপরে খুবই রাগ। আজ সকালে ভাইয়ার কাছে শুনেছি তিশান ভাই আমার বিয়ের কথা শুনে নাকি খুব স্পিডে রাইড করে এখানেই আসছিল, কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট করে তাকে হসপিটালে দেয়। খুবই গুরুতর অবস্থা। তিনি আমায় কল করে বলল তিশান ভাইয়া নাকি আমায় একটাবার দেখতে চায়। তার নাকি অবস্থা খুবই খারাপ, কিছুই বলা যাচ্ছে না। তিনি আমার আম্মু আর ভাইয়াকেও বলেছিল, কিন্তু আম্মু আর ভাইয়া আমাকে যেতে দেয়নি। জানি না তিশান ভাই কেমন আছে। আচ্ছা, কি অবস্থা ওনার? মোবাইলও নেই যে একটা খবর নিব। আমি খাট থেকে নেমে দাঁড়িয়ে সব ঠিক করছি। এত ভারী ভারী জিনিস আমি সামলাতে পারছি না, আর শাড়ি সেটাও পারছি না। রুমটাতে তেমন খুব বেশি ফার্নিচার নেই। মধ্যখানে একটা খাট আর 2 পাশে ছোট্ট 2টা ড্রয়ার, তার উপর 2টা ল্যাম্প দুটো জ্বলছে মৃদু আলো। এক পাশে একটা বুকশেলফ, তার পাশে সোফা সেট। ওয়াল আলমারিটা অনেক সুন্দর, তার পাশে ওয়ার্ড্রপ। রুমের অন্য পাশে 2টা এক্সারসাইজ রানিং মেশিন আর সাইকেল মেশিন, এই 2টা রাখা। আরে বাহ, এই বাবু দেখি এক্সারসাইজও করে। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছি। কখনো ভাবিনি যে এভাবে বিয়েটা হয়ে যাবে, কারোর জন্য নিজেকে এভাবে বউ সাজতে হবে, তাও আবার অচেনা অজানা কোন এক বাবুর জন্য। ভালোবাসা বোধহয় আমার কপালে ছিল না। আস্তে আস্তে চলে গেল। সাইফকেও যে এতটা ভালোবেসে ফেলবো সেটাও বুঝতে পারিনি।
তার সাথে যে অনেক কথাই বলার ছিল, তাকে তো সরি বলাটাও হলো না। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিজের অজান্তেই। পরিবারের মান সম্মানের কাটা ঘড়ির নিচেই চাপা পড়ে আমার মতো হাজারো মেয়ের লুকানো ভালোবাসা। পরিবারের সুখের জন্য এমন হাজারো ভালোবাসার কোরবানি দেয় মেয়েরা, যেমন আমি। জানি না কলেজ যেতে পারবো কিনা, জানি না সাইফের সাথে আর দেখা হবে কিনা, তবে ফুপি তো বলছিল বাবুকে বললে সে আমায় পড়তে দেবে। যদি কলেজ যেতে পারি সাইফকে সরিটা বলে দিব। তবে আমার কাছে কিন্তু এখনো তার সরিটা পাওনা রয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে আমি চমকে যাই। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। পুরো শরীর থরথর করে কাঁপছে, বুকটা যেন কেউ চেপে ধরেছে। কেমন যেন মনের ভিতর একটা ভয় কাজ করছে। না জানি এই বাবুটা কেমন হয়। নানু বলেছিল স্বামীকে পায়ে ধরে সালাম করতে, কিন্তু এটা আমার মোটেও পছন্দ না। জানা নেই চেনা নেই শুধু শুধু তাকে সালাম করব কেন? পিছনে কারো কণ্ঠস্বর শুনে আমার হার্টবিট ফুল স্পিডে চলতে লাগলো। কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন কণ্ঠটা শুনেছি, খুব পরিচিত মনে হচ্ছে। আমি সাহস করে পিছনে ঘুরে তাকাই। পিছনে তাকিয়ে তো আমি অবাক। কি দেখছি আমি? এটা কি সত্যি? আর উনি এখানে কেন? নাকি স্বপ্ন দেখছি? সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি এখনো আমাকে দেখেননি, কারণ তিনি শেরওয়ানি খুলছেন। জুতোটা খুলে আমার দিকে তাকিয়ে তিনিও পুরো অবাক। দুজনেই দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আপনি আপনি এখানে কেন? ভুল হয়েছে আমার, কিন্তু আপনি তো সরি বলার সুযোগটাও দিলেন না সাইফ। ওহ না বাবু, আর আমার বিয়েটাও হঠাৎ করেই হয়ে গেল, তাই কলেজ যেতে পারিনি, আর আপনাকেও সরিটা বলা হয়নি। আচ্ছা, আপনার নাম কি বাবু? আমার নাম বাবু। তো কি হয়েছে? শখ কত, এত বড় ব্যাটা হয়ে বাবু সাজা হচ্ছে, তাই না? অবশেষে আমাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। আমার হার্টবিট আরো বেড়ে গেল। মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। বড় বড় নিঃশ্বাস ফেলছি। কলেজেও এভাবে আমাকে চেপে ধরলে আমার শরীরে এক অজানা ঢেউ খেলে যেত, কিন্তু আজ তার চেয়েও বেশি। সাইফের দু হাত দিয়ে আমার দুই হাত আটকে দিল। তার নিঃশ্বাসের প্রতিটা বাতাস আমার নাকে মুখে আশ্রয় পড়ছে। সাইফ তার মুখটা আমার কাছে এনে বলল, বিয়েতে আমার মত ছিল না, শুধুমাত্র আমার আম্মুর জন্য বিয়েটা করতে হয়েছে। আর ফুফির আমাকে আদর করে বাবু বলেই ডাকে। তোমাকে আমার আম্মুই পছন্দ করেছে, তবে আমি জানতাম না আমার জন্য যে তোমাকে সিলেক্ট করেছে, আমি সেটাও জানি না। তাই দুইবার মিট করার কথা বললেও আমি মিট করতে চাইনি। আম্মু বিয়ের জন্য জোরাজোরি করলে আমি সোজাসুজি ভাবে বলে দিচ্ছি যে তাদের পছন্দই আমার পছন্দ। আমার মনে পড়লো একদিন নানু বাড়িতে আর কলেজ ফাংশনের দিন মিট করার কথা ছিল, কিন্তু আমিও তো যাইনি। না গিয়েই তো ভুল করেছি। তুমি আমাকে থাপ্পড় মেরেছো কোন সাহসে? আমার আব্বু আম্মু কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আর তুমি? রাগী লোকে আমার দিকে তাকিয়ে সাইফের রাগ ভরা চোখ দেখে আমার তো ভয়েই প্রাণ বের হয়ে যাচ্ছে। আমি তো ভুল করে মেরেছি, আর আপনিও তো আমায় মেরেছেন, তাইলে? পুরো কলেজের সবাই আমাকে ভয় পায়, আমার থেকে 100 হাত দূরে থাকে। আমার সাথে বড় করে কথা বলা তো দূর, উল্টা আমাকে সালাম করে পাশ কেটে চলে যায়। আমার কত রেসপেক্ট, পার্সোনালিটি, আর তুমি সবকিছু এক নিমিষে শেষ করে দিলে। সাইফের স্পর্শে আমি যেন মাতাল হয়ে যাচ্ছি। তার প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি হারিয়ে যাচ্ছি। আমি কোনো কথাই বলতে পারছি না, বোবা হয়ে গেছি। মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এভাবে এতটা কাছে এসে আমাকে পাগল করার কোনো মানে হয় না। এমনিতেই আমি সাইফকে মনে মনে ভালোবেসে ফেলেছি, তার উপর এখন সে আমার স্বামী। কেন জানি মনের ভিতর একটা খুশির জোয়ার উঠল। সাইফ তার খোঁজা খোঁজা দাড়ি দিয়ে আমার মুখে স্লাইড করছে। উফ, ব্যথা পাচ্ছি। আমি তাকে ধাক্কা দিয়ে বললাম, লজ্জা করে না এভাবে একটা মেয়ের সাথে চিপকে থাকতে? তারপর নিজের গালে হাত বুলাতে বুলাতে বললাম, উফ রে, আমার মুখটা শেষ করে দিল, জ্বলে যাচ্ছে। শেভ করেননি কেন? ও আচ্ছা, আপনার জুই শেভ করতে দেয়নি বুঝি। আরে বেচারি, কিভাবে ধোকা দিলেন আপনি আপনার বেবিকে? সাইফ ভুরু কুঁচকে তাকিয়ে এতক্ষণ আমার সব কথা শুনছিল।
আর নিজের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাচ্ছিল। জুই তো আমার বেবি, ওকে আমি ধোকা দিইনি, তুমি তো সব করলে। আমি চোখ বড় বড় করে, আমি সব করেছি মানে কি? তুমি তো জুয়ের জায়গা দখল করে নিয়েছো, আম্মুকে পটিয়ে আমায় বিয়ে করে নিয়েছো। রেগে সাইফের কলার চেপে ধরে বললাম, কি কি বললেন আপনি? আমি আপনার আম্মুকে পটিয়ে আপনাকে বিয়ে করেছি? জুইয়ের জায়গা দখল করেছি? আমি বিয়ে করিনি আপনাকে, আমাকে তো জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমিও তো আপনাকে বিয়ের আগে দেখিনি। আর এই দেখেন, আপনার আম্মু আর ফুপিরা আমায় দেখে সাথে সাথেই এই বালা আর রিং পরিয়েছিল। হাতের বালা আর রিং দেখে সাইফকে দেখাই। সাইফ আমাকে চেপে ধরে ধপ করে খাটে শুয়ে পড়ল। আমার উপরে সেও শুয়ে পড়ে। তারপর আমার হাতের সাথে চেপে ধরে বলল, তুমি তো দেখছি বিশ্বে ভরা নাগিন। এই মেয়ে, তোমার এত সাহস কেন? একটু কি ভয় করে না? সবসময় ছেলেদের সাথে পাঙ্গা নাও। তারপরে তার রিং পরানো হাতটা ধরে আঙ্গুল থেকে রিংটা খুলে দিলাম। তার দিকে তাকিয়ে বললাম, এটা আমার রিং, আম্মু যাওয়ার সময় খুলে নিয়েছিল, ফেরত দিইনি, তাই নিয়ে নিলাম। মনে মনে বললাম, আজব তো, কেমন ছেলে রে, দেওয়া জিনিস কি কেউ আবার নিয়ে নেয়? ছি, ছোট লোক একটা। সাইফ আমার বলা শুরু করলো, তোমাকে জোর করে বিয়ে দিয়েছে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো জাহাজ আছে তাই না? হ্যাঁ? এসব ফালতু কথা বলবেন না। জাহাদ একটা অসভ্য, অভদ্র, ওকে আমি ঘৃণা করি। ঘৃণা করো কেন? জাহাজ তোমার পাশে বসলে, তোমাকে টাচ করলে, তোমাকে খাইয়ে দিলে তো তোমার খুব ভালো লাগে। আমার তো রাগে গা জ্বলে যাচ্ছে। এসব কি বলছে গাধাটা? উফ, আপনি এত ভারী কেন? সরেন তো, আমি আপনার ভার নিতে পারছি না। সাইফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছি, কিন্তু পারছি না। সাইফ আমার উপর থেকে উঠে আমাকেও টান মেরে বসিয়ে দিল। আমি কি বলছি যে জাহাদের এসব আমার ভালো লাগে? ভালো লাগে? তোমার ভীষণ ভালো লাগে। তাই তো ফাংশনের দিন সবাই নিচে থাকা সত্ত্বেও তুমি একাই ওর সাথে উপরে গিয়েছিলে। কোথায় কোথায় যেন টাচ করেছিল। সাইফের চোখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে। আমিও ঝোপ বুঝে কোপ বসিয়ে দিলাম। আমাকে টর্চার করলে তাতে আপনার কি? আপনারও তো জুই আছে, আপনাকে কিস করে, আদর করে, বেবি বেবি বলে ডাকে, আরো কত কি। সাইফ বলল, ও আচ্ছা তাই নাকি? তুমি কেন এত পুড়ে যাচ্ছ? তোমারও লাগবে নাকি কিছু? একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। আমি হঠাৎ কেঁপে উঠলাম, কি বলছে ডেভিলটা? কিছু লাগবে মানে? সাইফ আমার পাশে এসে আমার হাত থেকে বালা, তারপর চুড়ি সব খুলে দিচ্ছে, কানের দুলও খুলে দিল। আমি মনে মনে বলছি, কেমন স্বামী আমার, যা দিয়েছে সব নিয়ে নিচ্ছে। যা, লাগবে না আমার তোর জিনিস, সব নিয়ে নে। তারপর সাইফ আমার ঘোমটার পিন খুলে দিল। আমি অবাক হয়ে যাই, শাড়ির পিনও খুলতে থাকে এক এক করে। ওমা, এ তো দেখছি সব খুলে নিচ্ছে। হাত দিয়ে শাড়ি ধরে একটু দূরে সরে দাঁড়ালাম। ওই, আপনি কি করছেন এসব? আপনার জিনিস বলে কি সব খুলে নিয়ে নেবেন? সাইফ আবার আমার কাছে টেনে তার পাশে বসিয়ে দিল। আমার চোখের দিকে এমন ভাবে তাকালো, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। তুমি জানো না আজ আমাদের বাসর রাত, আর এই রাতে তো আমি। বলেই আমার ঠোঁটের কাছাকাছি তার ঠোঁট আনতেই আমি মুখ ঘুরিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে খাট থেকে বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ি। কিছুই বললাম না। এখনো পুরো শরীর ঠকঠক করে কাঁপছে। বারবার কানে বাজতে লাগলো তার কথাটা। আজ আমাদের বাসর রাত। চোখ বন্ধ করে আছি। হঠাৎ অনুভব করলাম যে কেউ আমায় কোলে নিচ্ছে। চোখ খুলে দেখে আমি ডেভিলটার কোলে। সে আমায় খাটে ছুঁড়ে মারলো। তারপর নিজের গেঞ্জি খুলতে খুলতে আমার দিকে তাকিয়ে বলল, আজকে এই রাতটা ওয়েস্ট করতে চায় না, চায় না এই ফুলগুলোর অপমান হোক। তুমি কোন সাহসে সবাই শুয়েছ? হ্যাঁ, আমি ঢোক গিলে বললাম, কি হচ্ছে এসব? আর আপনি আমায় এখানে এনেছেন কেন? বাসর করবো আর কি। আমি চোখ বড় বড় করে, মানে নিজের কাপড় ঠিক করছি। জুয়ের কাছে গেলে তোমার খুব চলে তাই না? আমার গলায় কয়েকটা চুমু খেলো। আমি বিছানার চাদর আঁকড়ে ধরি। তার চুমুতে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু জুইয়ের নাম শুনে আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। বেটা লুচু, জুই কলেজে আমার সামনেই তো সাইফকে চুমু দিয়েছিল।
কিন্তু সাইফ তাকে বাধাও দিল না। লুচু লুচু এখন আসছে আমার কাছে, বাসর করবে। লজ্জা শরমে মাথা গিয়েছে। দাঁড়া, তোর বাসর করাচ্ছি আমি। ধাক্কা দিয়ে সাইফকে সরিয়ে দিলাম। আঁচলটা বুকে জড়িয়ে বললাম, থাপ্পড় কি আরো খেতে চান? ওরে বাবা, কি বললাম আমি? আমার দিকে কি রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, যেন খেয়ে ফেলবে। সাইফ আমার চুল ধরে আমার ঠোঁটে একটা চুমু খেয়ে বলল,